হ্যালো স্টুডেন্টস, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আমার আজকের আলোচনার বিষয় হলো ম্যাকবেথ নাটক। ম্যাকবেথ একটা ট্র্যাজেডি নাটক। এই ট্র্যাজেডিটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, যাকে আর্গুয়েবলি দ্য বেস্ট ইংলিশ ড্রামাটিস্ট বলা হয়ে থাকে, সর্বকালের সেরা একজন নাট্যকার। তো আমরা এই ম্যাকবেথ নাটকের যে সারসংক্ষেপ সেটা আজকে আমরা জানব। তো যে কোনো নাটক পড়তে গেলে তার আগে আমরা জানব যে নাটকটার ক্লাসিফিকেশনটা কী। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম যেটা জানতে হবে আমাদের, সেটা হচ্ছে ম্যাকবেথ হচ্ছে একটা ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি কাকে বলে? যে নাটকে একটা বিয়োগান্তক পরিণতি দেখা যায়, অর্থাৎ অ্যারিস্টটলের পোয়েটিক্স এই অনুসারে একটা নাটক লিখতে গেলে, বিশেষ করে একটা ট্র্যাজেডি নাটক লিখতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেরকমভাবে রয়েছে, এই নাটকের যিনি মুখ্য চরিত্র হবেন তিনি একজন বড় মাপের মানুষ হবেন। সে কোনো রাজা হতে পারে, কোনো সমাজের এক বিখ্যাত মানুষ হতে পারে, প্রতিষ্ঠিত মানুষ হতে পারে, এরকম হতেই হবে। সে দেখা যাবে সেই চরিত্রটি ওই নাটক চলাকালীন কোনো একটা ভুল করে ফেলবে। সেই ভুলটা সে সচেতনভাবেও করতে পারে বা অচেতনভাবেও করতে পারে, এবং এই একটি ভুলের কারণে তার পতন ঘটবে, অর্থাৎ তার মৃত্যু, সম্ভাব্য একটা মৃত্যু কিন্তু আমরা ট্র্যাজেডি নাটকে দেখে থাকি। এবং তার একটা ট্র্যাজিক ফ্ল থাকবে। ট্র্যাজিক ফ্ল বলতে তার একটা ভুল, এই ভুলটাই কিন্তু তার এই পরিণতির দিকে তাকে নিয়ে যাবে। এই চিত্রনাট্য অনুসারে, এই বৈশিষ্ট্যগুলি অনুসারে আমরা ম্যাকবেথের চরিত্রের মধ্যে একটা ভুলকে খুঁজে পাই। সেই ভুলটা হচ্ছে তার অতিরিক্ত লোভ, ক্ষমতার লোভ। এই গ্রিড, যেটা খ্রিস্ট ধর্ম অনুসারে 7টা পাপের কথা বলা আছে, এই 7টা পাপের মধ্যে গ্রিড কিন্তু একটা, 7 ডেডলি সিন, যেটা বাইবেলে উল্লেখ করা আছে। তো এই ম্যাকবেথ চরিত্রের মধ্যে আমরা এই যে একটা ট্র্যাজিক ফ্ল, অর্থাৎ ম্যাকবেথের তার পতনের জন্য এই একটি ভুল যেটা তার পতনকে ত্বরান্বিত করেছিল, এটা আমরা দেখতে পাবো। আর ম্যাকবেথ কে ছিলেন যদি আমরা বলি, আমি বলেছি একটা বিখ্যাত কোনো মানুষ, যাকে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ শ্রদ্ধার চোখে দেখে। তো ম্যাকবেথ ছিলেন সেই সময় স্কটল্যান্ড দেশের রাজা ডানকান যখন স্কটল্যান্ডের শাসক ছিলেন, সেই সময়তে তার আর্মি যেটা ছিল, ন্যাশনাল আর্মি, সেই আর্মির একজন জেনারেল ছিলেন ম্যাকবেথ। সুতরাং তার পজিশনটা ছিল অনেক বড়। এবং আমরা যখন দেখতে পাবো যে এই লোভের বশবর্তী হয়ে ম্যাকবেথের পতন ঘটছে, এবং এই পতন যখন ঘটছে তখন সাধারণ মানুষের যদি কোনো মৃত্যু হয় বা তার কোনো একটা খুব ক্ষতি হয়ে যায়, সাধারণভাবে সেই যোগটা যদি সমাজের তেমনি কোনো প্রতিপন্ন বা প্রভাব প্রতিপত্তি যার না থাকে, তার জন্য আমাদের তেমন কিন্তু কোনো মাথা ব্যথা থাকে না, কষ্ট হয় না। কিন্তু ম্যাকবেথ, তার জন্য কিন্তু আমরা একটা অনুভূতি, একটা সহানুভূতি কিন্তু তার জন্য থাকবে। এটাও কিন্তু ট্র্যাজিক নাটকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যার ফলে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে উই ফিল পিটি ফর দ্য ট্র্যাজিক হিরো, অর্থাৎ এই ট্র্যাজিক হিরোর জন্য কিন্তু আমরা সহানুভূতি দেখাবো, আমার তার জন্য করুণা হবে। তো চলো আমরা নাটকটি মোটামুটি একটি বাংলায় ব্যাখ্যা শুনে নিই। তো সবার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, এই ম্যাকবেথ নাটককে যখন বিশ্লেষণ করব, তার আগে এই নাটকের চরিত্র কারা কারা আছে, এটা যদি আমরা আগাম এই চরিত্রগুলো সম্পর্কে জেনে নিতে পারি, তাহলে কিন্তু এই নাটকটাকে আমরা বুঝতে অনেক সুবিধা হবে। যেমন আমার কথা অনুযায়ী তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো ম্যাকবেথ নাটকের মূল চরিত্র ম্যাকবেথ। এবং আমি আরও একটা ক্যারেক্টারের কথা উল্লেখ করেছি, সেটা হচ্ছে স্কটল্যান্ডের রাজা ডানকান। তাহলে ডানকানের আর্মি, তার সেনাপতি, একজন সেনাপতি ছিলেন ম্যাকবেথ, আর ম্যাকবেথের আরও একজন সহকারী সেনাপতি ছিলেন যার নাম ছিল ব্যাংকো। তাহলে আমরা দুটো ক্যারেক্টার পেলাম, আর রাজা ডানকানকে পেলাম। আর পাচ্ছি কাকে? লেডি ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথের যিনি ওয়াইফ, তাকে আমরা পাচ্ছি। এরপর আরও যে চরিত্রগুলো আসবে সেগুলোর মধ্যে আমরা দেখি যে রাজা ডানকানের দুটো ছেলে আছে,
একটা বড় ছেলে, একটা ছোট ছেলে, যার বড় ছেলের নাম ম্যালকম আর ছোট ছেলের নাম ডোনাল্ড বেন। তাহলে এই ক্যারেক্টারগুলো এসে গেল। এরপরে আমরা এই সেই তৎকালীন স্কটল্যান্ডের যে পরিপ্রেক্ষিত, সেখানকার যারা সম্ভ্রান্ত পরিবার বা তাদের যে ক্ষমতা বা তারা জমিদার বলতে যে পদগুলোকে সেখানে দেওয়া হতো তাদেরকে বলা হতো থেন। তো ম্যাকবেথ কিন্তু এরকমই একটা থেন ছিলেন, যে থেনটা কোথাকার? থেন অফ গ্লেমিস, এইটি ছিলেন ম্যাকবেথ। আর আরও একজন ক্যারেক্টারের কথা আমরা পাচ্ছি যার নাম ম্যাকডাফ। এই ম্যাকডাফও কিন্তু থেন অফ 5 বলে একটা জায়গা, সেখানকার থেন ছিলেন। তাহলে ম্যাকডাফও কিন্তু আর একটা ক্যারেক্টার। এছাড়া আমরা সেই সময়কার যুগে কিছু সুপারন্যাচারাল এলিমেন্টসকে কিন্তু শেক্সপিয়ারের নাটকে দেখে থাকি। এই সুপারন্যাচারাল এলিমেন্টসের মধ্যে 3 জন উইচের কথা কিন্তু আমরা, বা 3 জন ডাইনির কথা কিন্তু আমরা এই নাটকের মধ্যে পাবো। তো চলো আমরা নাটকটা খুব সুন্দরভাবে ব্যাপার প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে নিই। স্কটল্যান্ড একটা যুদ্ধ করছিল, সেই যুদ্ধ হচ্ছিল নরওয়ের সঙ্গে স্কটল্যান্ডের, এবং যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর দুজন জেনারেল ম্যাকবেথ এবং বাঙ্কো তারা ফিরছিল স্কটল্যান্ডে। সেই সময়তে স্কটল্যান্ডের সীমান্তে একটা ধুধু মাঠ, সেখানে প্রচণ্ড বজ্রপাত হচ্ছে এবং প্রচণ্ড মেঘ ডাকছে। এরকম সময়তে 3 জন ডাইনি এই পথ আগলে দাঁড়িয়েছিল ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর, এবং এরা অশরীরী আত্মা, দেহটা কিন্তু হিউম্যানদের মতন হলেও এরা মহিলা শরীর, এবং এদের দাড়ি ছিল, একটা অদ্ভুত শরীর। তো প্রথম ডাইনি ম্যাকবেথকে কিন্তু 3টে ভবিষ্যৎবাণী করে যে তুমি থেন অফ কাউডার হবে এবং পরবর্তীকালে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। এবং ব্যাঙ্কোকে তারা বলে তুমি রাজা হতে পারবে না, কিন্তু তোমার উত্তরাধিকার যারা থাকবে তারা রাজা হবে। এই কথা শুনবার পরে তারা হঠাৎ করে খুব অবাক হয়ে যায় এবং তারা এটা কল্পনা করতে থাকে এটা কি করে এই অশরীরী আত্মাদের জেনে নেওয়া সম্ভব, এরকম ভবিষ্যৎবাণী করে দেওয়া সম্ভব। এই কথা যখন তারা সবে ভাবছে, এমন সময় রাজা কিছু দূতকে তার কাছে পাঠায়। তারা এখনও কিন্তু যেহেতু রাজ্যের রাজদরবারে এসে উপস্থিত হয়নি, এবং সেই দূতেরা গিয়ে ম্যাকবেথকে জানায় রাজা এই যুদ্ধে তোমার বীরত্বের পরিচয়ে খুশি হয়ে ম্যাকবেথকে কিন্তু থেন অফ কাউডার এই উপাধিটা প্রদান করেছেন। ম্যাকবেথ অত্যন্ত অবাক হয়ে যান, কারণ তার মনে হয় এইমাত্র এই উইচগুলোর কাছ থেকে আমি শুনলাম আমি থেন অফ কাউডার হব, আর হঠাৎ করেই কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। সুতরাং সে কিন্তু একটু বিস্মিত হয়ে যায়, এবং তার মনের মধ্যে এরকম একটা লোভ বাসা বাঁধতে থাকে যে তাহলে আমি স্কটল্যান্ডের রাজা হব, এটাও কিন্তু খুব একটা অসম্ভব বিষয় নয়। তিনি যখন রাজ্যে ফিরে আসেন এবং তার ওয়াইফের সঙ্গে এই বিষয়টা আলোচনা করেন, তার ওয়াইফ কিন্তু খুব উচ্চাকাঙ্ক্ষী একজন মহিলা ছিলেন, যাকে আমরা বলতে পারি, এটা পরবর্তীকালে সমালোচনার প্রসঙ্গে কিন্তু এই নাটকটার সমালোচনা প্রসঙ্গে এরকম একটা কথা উঠে এসেছে যে লেডি ম্যাকবেথ ছিলেন 4th উইচ, অর্থাৎ 3 জন উইচ যাদেরকে আমরা দেখেছি তাদের তো আমরা পরিচয় পেয়েছি, কিন্তু এই ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথকে বলা হয় 4th উইচ। তিনি ম্যাকবেথকে বললেন যে এটা করতে হবে, এই স্কটল্যান্ডের রাজা কিন্তু তোমাকে হতেই হবে। তার জন্য একদম সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি, যে রাজাকে তোমাকে মেরে ফেলতে হবে, হত্যা করতে হবে। ঘটনাটা ঘটলো এমন যে রাজাকে কিন্তু ওরা নিমন্ত্রণ জানালো। রাজা খুব খুশি হয়ে ম্যাকবেথের বাড়িতে একবার আমন্ত্রিত হয়ে এলেন। ইনভারনেস, ম্যাকবেথের ক্যাসেলের নাম হচ্ছে ইনভারনেস। সেখানে এসে এরা আনন্দ, একটা পরিবেশ, একটা ভোজসভা এবং ম্যাকবেথের আতিথ্য গ্রহণ করলেন, এবং রাজাকে সেদিনকে হত্যা করবার পরিকল্পনাটাও কিন্তু করে ফেলা হলো। এবং ওদের পরিকল্পনা অনুসারে একটা ড্যাগার দিয়ে প্রথমে লেডি ম্যাকবেথ রাজাকে হত্যা করতে গিয়ে দেখতে পেলেন যে রাজার সঙ্গে তার বাবার অনেকটা মুখের মিল রয়েছে, তিনি হত্যা করতে পারলেন না। শেষ পর্যন্ত ম্যাকবেথকে সেই কাজটা করতে হয়েছিল। তিনি কিন্তু প্রথমে রাজি ছিলেন না, কিন্তু যখন লেডি ম্যাকবেথ তাকে তার পুরুষত্ব এবং বীরত্বের ওপর তার কাপুরুষতার কথা বলতে লাগলেন, তখন ম্যাকবেথ কিন্তু এই কাজটা করে ফেলল, অর্থাৎ সে রাজাকে হত্যা করল। এবং এই দোষটা চাপিয়ে দেওয়ার তারা দ্বিতীয় একটা পরিকল্পনাও করে ফেলল। রাজার ঘরে গার্ড দিচ্ছিলেন 2 জন, লেডি ম্যাকবেথ তাদের হাতে ওই ড্যাগারটা ধরিয়ে দিল এবং তাদের চোখে মুখে রক্ত লাগিয়ে দিয়ে এটা প্রমাণ করবার চেষ্টা করলো যে এরাই কিন্তু হত্যাটা করেছে। কিন্তু এতে ম্যাকডাফ এবং ব্যাঙ্কো এরা কিন্তু ব্যাপারটা বুঝে ফেললো, এবং
এটা অনুমান করে রাজার দুই ছেলে ডোনাল্ড বেন এবং ম্যালকম এবং ডোনাল্ড বেন দুজনেই কিন্তু পালিয়ে গেল। ম্যালকম পালিয়ে গেল ইংল্যান্ডে, আর ডোনাল্ড বেন চলে গেল আয়ারল্যান্ডে। এরপর কি হলো, এরপর ম্যাকবেথ আরও বেশি অত্যাচারী হয়ে উঠল এবং তার মনে হলো যে রাজার অবর্তমানে সে কিন্তু সবাই তাকে রাজা হিসেবে যখন মেনে নিয়েছে, তার রাজ্যাভিষেক হয়েছে, লেডি ম্যাকবেথ রানী হয়েছে, তার আশা পূর্ণ হয়েছে, এরপর সে আরও অত্যাচারী হয়ে গেল এবং সে মনে করতে লাগলো যে যেহেতু ব্যাংকো এই ঘটনার সম্পূর্ণ সাক্ষী, সুতরাং এই ব্যাংকোকে কিন্তু হত্যা করতে হবে, কারণ ব্যাংকো এই উইচদের ভবিষ্যৎবাণীর কথা কিন্তু জানতো। সুতরাং তারা ব্যাংকোকেও কিন্তু হত্যা করবার পরিকল্পনা করেছিল এবং এর ফলে শুধু ব্যাংকোকে নয়, তার ছেলে ফ্লিয়েন্স, যার কথা কিন্তু উইচরা বলেছিল যে ব্যাংকোকে যে তুমি রাজা হতে না পারলেও তোমার উত্তরাধিকারীরা রাজা হবে, এইটা ভেবে ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়েন্সকে হত্যার পরিকল্পনা করলো ম্যাকবেথ এবং তার জন্য সে একটা ভোজসভার আয়োজন করেছিল, যেটা ফেমাস ব্যাংকোয়েট সিন নামে খ্যাত। এবং এই ভোজসভা, সে নিজে এই ভোজসভায় কিন্তু সে সমস্ত থেন্সদের আমন্ত্রণ জানিয়েছিল এবং সেখানে ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়েন্সকেও কিন্তু সে আমন্ত্রণ জানিয়েছিল এবং সে এবার নিজে খুনটা করেনি, দুজন ভাড়া করা খুনিকে সে ঠিক করেছিল যে পথ দিয়ে ব্যাংকো এবং তার ছেলে ফ্লিয়েন্স ভোজসভায় আসবে তারা সেই পথে থেকে এদের অতর্কিতে আক্রমণ করে মেরে ফেলবে। হলো তাই, কিন্তু ফ্লিয়েন্স বেঁচে গেল, কিন্তু ব্যাংকোকে তারা হত্যা করলো। কিন্তু এই ব্যাংকোয়েট পার্টিতে ম্যাকবেথ লক্ষ্য করলো যে তার জন্যে যে একটা সংরক্ষিত আসন ছিল, যেটা ব্যাংকোর জন্য সংরক্ষিত আসন, সেখানে সে দেখতে পেল ব্যাংকোর ভূতকে সে বসে আছে। ম্যাকবেথ তার সঙ্গে কিছু অসংলগ্ন কথা বলতে লাগলো এবং লেডি ম্যাকবেথ এটা অনুমান করলো যে ম্যাকবেথের মুখ থেকে এবার বোধহয় প্রকৃত সত্যগুলো বেরিয়ে যাবে, সুতরাং সে কী করলো, সে পার্টিটাকে ডিসমিস করে দিল। এরপর ম্যাকবেথ শাসন কার্য শুরু করেছিল এবং সে অত্যন্ত অত্যাচারী মনোভাবাপন্ন হয়ে গেল এবং ধীরে ধীরে ম্যাকবেথের ভেতরে যে গুণগুলো ছিল, সে তার অতিরিক্ত লোভ এবং অতিরিক্ত ক্ষমতা এইটা পাওয়ার জন্য সে কিন্তু একের পর এক ভুল করে যেতে লাগলো এবং শেষ পর্যন্ত সে ম্যাকডাফ, যার কথা আমি তোমাদের আগে উল্লেখ করেছি, এই ম্যাকডাফ সেও কিন্তু ম্যাকবেথের এই অত্যাচারে তিতিবিরক্ত হয়ে সেও কিন্তু ইংল্যান্ডে পালিয়ে গেল। কেন? তার কারণ ইংল্যান্ডে রাজার বড় ছেলে ম্যালকমও পালিয়ে গেছিল এবং সেখানে গিয়ে কিন্তু তারা রাজার বিরুদ্ধে একটা সৈন্য দল গঠন করতে লাগলো। এই খবরটা কিন্তু ম্যাকবেথ পেয়েছিল এবং এই ম্যাকবেথ পাওয়ার পরে সে কী করেছিল, সে ম্যাকডাফের ফ্যামিলিকে কিন্তু হত্যা করেছিল। কিন্তু তার আগে সে আরও একবার ওই ডাইনিদের সঙ্গে দেখা করেছিল ভবিষ্যৎ জানতে। সে তো তার ভবিষ্যৎবাণী যেটা তারা উইচগুলো করেছিল, সে তো পার্শিয়ালি তার অ্যাকমপ্লিশমেন্টও হয়েছিল এবং সে আরও জানতে চেয়েছিল এরপর তার ভাগ্যে আর কি ঘটতে চলেছে। এবং তখন যে উত্তরগুলো সে পেয়েছিল সেটা এরকম, ভালো করে মনে রাখবে, যে সেখানে তাদেরকে প্রথম স্পিরিট বলেছিল যে তুমি কিন্তু ম্যাকডাফের থেকে সাবধানে থাকবে। দ্বিতীয় স্পিরিট তাকে বলেছিল কোনো মহিলার স্বাভাবিক গর্ভজাত সন্তান তোমায় হত্যা করতে পারবে না। আর তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি হয়েছিল, তৃতীয় স্পিরিট যেটা তাকে বলেছিল, সেটা ছিল যে বিন্ডামের জঙ্গল যেটা স্কটল্যান্ডের সীমান্তে রয়েছে, সেটা যেদিন ড্যানশিয়ান হিল অর্থাৎ রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসবে, একমাত্র সেই দিন তোমার পতন ঘটতে পারে। ম্যাকবেথ শুনে অত্যন্ত আশান্বিত হয়েছিল। সে ভেবেছিল সকলেই তো এই পৃথিবীতে মহিলার গর্ভজাত সন্তান, সুতরাং কেউই কিন্তু আমাকে হত্যা করতে পারবে না। আমার স্বাভাবিক পরিণতিতে যে মৃত্যু সেটাই আমার হবে। আর সে অনুমান করেছিল যে জঙ্গল কোনোদিন হেঁটে আসতে পারবে না, কারণ তার আর্থবাউন্ড রুট রয়েছে, সেই রুট ছেড়ে সেই জঙ্গল কি করে হেঁটে আসবে, সুতরাং তার পতনও কিন্তু কোনোদিন হবে না। কিন্তু এরপরে ফিরে এসেই সে কিন্তু ম্যাকডাফ এবং ম্যাকডাফের যে ফ্যামিলি, তার ওয়াইফ এবং তার শিশুপুত্রকে সে হত্যা করেছিল, এই খবরও কিন্তু ম্যাকডাফের কাছে পৌঁছেছিল। ম্যাকডাফ তখন ওই রাজার যে সেনাবাহিনী, ম্যালকম মানে রাজার যে বড় ছেলে, সে ইংল্যান্ডে যে সেনাবাহিনী গঠন করেছিল সেই সেনাবাহিনীতে কিন্তু সে যোগ দিয়েছিল। এছাড়াও আরও অনেক স্কটল্যান্ডবাসী যারা কিন্তু তিতিবিরক্ত হয়ে তারাও কিন্তু ওই আর্মিতে চলে গিয়েছিল এবং যারা যেতে পারেনি তারা কিন্তু ম্যাকবেথের এই যে অপশাসন তার পতন চেয়েছিল। একদিন এমন ঘটনাই ঘটল যেদিন দেখা গেল ম্যাকবেথ যে সমস্ত দূতকে তার
ওই সমস্ত দিকে নজর রাখতে বলেছিল, এমন এক দূত তাকে একদিন এসে খবর দিল যে সে দেখতে পাচ্ছে যে বিন্নামের জঙ্গল হেঁটে আসছে। কিন্তু এর আগে আরও একটা ঘটনা হয়েছিল। সেটা হয়েছিল কি, যে ম্যাকবেথের যে ওয়াইফ লেডি ম্যাকবেথ, যার প্ররোচনাতেই ম্যাকবেথ এত অন্যায় অপরাধগুলো করেছিল এবং তার লোভটা তার মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, সেই লেডি ম্যাকবেথ পাগল হয়ে গিয়েছিল এবং সে মারা গিয়েছিল। মারা গিয়েছিল কিভাবে? সোমনাম্বুলিজম, অর্থাৎ ঘুমের মধ্যে হাঁটা, এই রোগে ভুগে সে কিন্তু আগুনে পুড়ে মারা যায়। এতে ম্যাকবেথ একা হয়ে গিয়েছিল। এবং তারপরে যখন সে খবর পেল যে বিন্নামের জঙ্গল হেঁটে আসছে, তখন তার মনের মধ্যে যে বিশ্বাস, আত্মবিশ্বাস যেটা ছিল, সেটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। সে বিশ্বাস করতে শুরু করেছিল যে দ্য ইকুইভোকাল সেইংস অফ দ্য উইচেস উইল প্রুভ রাইট, কারণ এই উইচগুলো যে ধরনের ভবিষ্যৎবাণী করেছে তা হয়তো বা সত্য হতে চলেছে। কিন্তু তবুও সে আশা ছাড়েনি। এই যে এগিয়ে আসা, বিন্নামের জঙ্গল এগিয়ে আসার রহস্যটা কিভাবে সমাধান হলো? যখন সে দেখল যে ম্যালকম যখন এই স্কটল্যান্ড সীমান্ত দিয়ে ম্যাকবেথ এর বাহিনীকে আক্রমণ করতে, মানে স্কটল্যান্ডকে আক্রমণ করতে এসেছিল, তখন সে একজন খুব চতুর একজন সেনাপতি হিসেবে তার সমস্ত সৈনিকদের নির্দেশ দিয়েছিল যে তোমরা এই জঙ্গলে একটি করে ডাল ভেঙে নাও এবং তার আড়ালে নিজেদের লুকিয়ে রাখো, যাতে করে ম্যাকবেথ এটা বুঝতে না পারে যে কত সংখ্যক সৈন্য তাকে আক্রমণ করতে আসছে। যখন এই রহস্যটা তার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন তার মনোবলটা অত্যন্ত ভেঙে গেল। তবুও তার মনের মধ্যে আরও একটি ভবিষ্যৎবাণীর কথা কিন্তু তখনও তার মনের মধ্যে বেঁচে ছিল। এবং সে যখন লড়াই নেমে পড়ল, তখন দেখা গেল কি, সে যাকে সামনে পেল তাকেই কিন্তু সে হত্যা করতে লাগলো। শেষে গিয়ে সে ম্যাকডাফের মুখোমুখি হলো, যে ম্যাকডাফ কিন্তু তাকে এই সমস্ত লড়াইয়ে খুঁজে চলেছিল। এবার যখন ম্যাকডাফকে সে দেখল, তখন তার মনে পড়ে গেল সেই স্পিরিটের প্রথম ভবিষ্যৎবাণীর কথা, যে তাকে ম্যাকডাফের থেকে সাবধানে থাকতে বলা হয়েছিল। তখন সে পিঠ ফিরিয়ে চলে যেতে লাগলো ম্যাকবেথের সঙ্গে। ম্যাকবেথ কিন্তু ম্যাকডাফের সঙ্গে লড়াই করতে অস্বীকার করেছিল, কিন্তু ম্যাকবেথকে ওইভাবে চলে যেতে কিন্তু ম্যাকডাফ দেয়নি। সে তার সামনে এসে দাঁড়িয়েছিল। তখন সে তার শেষ যে বীরত্ব বা সাহস, সেটা অবলম্বন করে সে কিন্তু ম্যাকডাফকে বলেছিল, তুমি আমায় কি মারবে? তুমিও তো একজন মহিলার গর্ভজাত সন্তান, সুতরাং তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন হেসে ম্যাকডাফ তাকে জানিয়েছিল যে আমি এই পৃথিবীতে মহিলার গর্ভজাত সন্তান, এটা তো ঠিক, কিন্তু আমি আনটাইমলি বর্ন, অর্থাৎ একটা স্বাভাবিক শিশুর জন্ম যে সময়টা হয়ে থাকে সেটা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে তবেই সে ভূমিষ্ঠ হয়, কিন্তু আমি ওই 10 মাস 10 দিনের আগেই কিন্তু ভূমিষ্ঠ হয়েছিলাম, যার ফলে আমি আনটাইমলি বর্ন, অর্থাৎ এক্ষেত্রে আমি মহিলার স্বাভাবিক গর্ভজাত সন্তান কিন্তু নই। এতে ম্যাকবেথের যেটুকু সাহস অবশিষ্ট ছিল তাও কিন্তু শেষ হয়ে গেল। সুতরাং এইবার সে কিন্তু ম্যাকডাফের সঙ্গে লড়াই করতে শুরু করলো বটে, কিন্তু ম্যাকডাফ তাকে শেষ পর্যন্ত পরাজিত করলো এবং তার মাথাটা সে কেটে ফেললো। এবং সেটা কিন্তু সে লফুল কিংয়ের কাছে, যে লফুল কিং হতে চলেছে ম্যাকবেথের পরিবর্তে, সেই ম্যালকমের কাছে সেটা সে গিয়ে উপহার দিল। এইভাবে কিন্তু আমরা ম্যাকবেথের সমাপ্তিটা দেখতে পাই। তাহলে এখানে দেখো, এই যে ম্যাকবেথ, যে একদিন এই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি ছিল, যাকে সকলে সম্মান করত, সকলে শ্রদ্ধার চোখে দেখত, সেই ম্যাকবেথের পতন হয়েছে। অর্থাৎ তার একটা খ্যাতি ছিল, সেই খ্যাতির থেকে তার পতন ঘটেছে। কিন্তু এই পতন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা ম্যাকবেথের জন্য পুরোপুরিভাবে দুঃখ যে পাচ্ছি না তা নয়। তার ফলে এই যে পিটি বা সহানুভূতি, ম্যাকবেথের এরকম না হলেই ভালো হতো, ম্যাকবেথ কেন এরকম করতে গেল, এই ধরনের একটা ব্যাপার কিন্তু আমাদের মনের মধ্যে থেকেই গেছে। সুতরাং তাহলে অ্যারিস্টটলের সংজ্ঞা অনুসারে প্রত্যেকটি শর্ত কিন্তু এই নাটকের মধ্যে পূর্ণ হয়েছে। সুতরাং এইবার তোমাদের এই গল্পটা থেকে যদি কোনো ধরনের প্রশ্ন তোমরা পাও, তাহলে এই ব্যাখ্যাটা কিন্তু তোমরা এইভাবেই করবে। আজকে এই ভিডিওটা একটু লেংদি হয়ে গেছে, তোমরা আশা রাখি আমার সঙ্গে ছিলে, এভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর এরপরেও কিন্তু আমি অন্যান্য সিলেবাসের বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে এটুকুই।